নমস্কার, বাংলা স্ফেয়ারের রাত 9টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় আবোল তাবোল বকবেন, এটা বাঙালির কাছে নতুন কোনো অভিজ্ঞতা নয়। কিন্তু এবার তিনি এমন সব কথা বলছেন যেটা শুনে আমার মনে হচ্ছে যে তার সামনে তিনি ঘাসফুল নয়, সর্ষে ফুল দেখছেন চোখে। অন্যথায় এই ধরনের একেবারে কাল্পনিক আবোল তাবোল, কখনো অসত্য, কখনো অর্ধসত্য, কখনো ডাহা মিথ্যা, এতবার এইভাবে তিনি এবং অনেক জায়গায় মানুষকে উস্কানি দেওয়া, এটা সচরাচর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাগলামি মিশ্রিত ভাষণেও আমরা শুনতে পাই না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি জয়ী হন তাহলে সব কৃতিত্ব তার, আর যদি তো কোনো কারণে হেরে যান তাহলে তিনি একটা না একটা স্কেপগোট খুঁজে বার করবেনই। আমার মনে আছে 2006 সালে যখন বুদ্ধদেব বাবুর নেতৃত্বে বামফ্রন্ট 235টা আসন পেয়ে জিতে এলো, তখন তিনি বলেছিলেন, আমি তখন কলকাতা টিভিতে কাজ করি, তখন তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে ওই কলকাতা টিভির মালিক পক্ষ যারা কম্পিউটারের কাজকর্ম করতো, এমন কিছু আহামরি কিছু করতো না, কিন্তু তারাই নাকি ইভিএম তৈরি করেছে এবং তারা ইভিএমটাকে এমনভাবে ম্যানিপুলেট করে রেখেছিল যে সিপিএম সব জায়গায় বেশি বেশি করে ভোট পেয়েছে, টিএমসি পায়নি। তার আগে 2001-এ আমি তো নিজেই প্রত্যক্ষদর্শী, আমি দেখেছি কিভাবে হেরে যাওয়ার পর তিনি কংগ্রেসের ঘাড়ে দোষ চাপালেন এবং আমার ঘাড়ে দোষ চাপালেন যে আমি নাকি তাকে কংগ্রেসের পথে নিয়ে গেছিলাম। সুতরাং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় চোখে সর্ষে ফুল দেখছেন বলে এবার আগে থেকেই কতগুলো স্কেপগোটকে সাজিয়ে রাখছেন, যাতে পরবর্তীকালে বলতে সুবিধা হয় যে আপনাদের আগেই বলেছিলাম এটা হবে, সেটা হলো এবং হলো বলেই আমার পরাজয় হলো, নইলে মানুষ তো আমার পক্ষে, মানুষ তো দুহাত ভরে আমাকেই ভোট দিয়েছে, কিন্তু ফল কী করে উল্টে গেল। এই যে কথাটা আমি বলছি, দয়া করে 4ই মে তিনি যদি একটা সাংবাদিক বৈঠক করার মতো মুডে থাকবেন কি না বলা যায় না, যদি থাকেন তাহলে দেখবেন তিনি কাদের কাদের শিখণ্ডি খাড়া করছেন, কাদের কাদের বলির পাঠা করছেন, বলছেন কাদের জন্য তার এই পরাজয়। আমি গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের সুরটা বোঝার চেষ্টা করি, যদিও সেটা খুবই ক্লান্তিকর এবং বিরক্তিকর, তবু এই পেশায় যখন আছি তখন তো না শুনে কোনো উপায় নেই। আমি পরপর আপনাদের আজকে 12টা উদাহরণ দিয়ে যাব, যে উদাহরণগুলো একটাই জিনিস প্রমাণ করে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা যত উচ্চগ্রামে উঠুক না কেন, ওই পোডিয়ামের পিছনে তার হাঁটু দুটো এবার ঠকঠক 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 করে কাঁপছে। এবং যেহেতু উত্তেজনা এমন একটা বস্তু অ্যাড্রিনালিনে পাম্প করে, অতএব তিনি একেবারে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক, এদিক থেকে সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর একটু দম নিতে ওই মঞ্চগুলোতে যে বড় বড় এয়ার কুলার আছে দেখবেন, দুপাশে থাকে 3-4টে করে এয়ার কুলার এক একটা জায়গায়, সেখানে একটু দাঁড়িয়ে জিরিয়ে আবার শুরু করে দেন চিৎকার। প্রথম তিনি বলেছেন যে ইভিএম সারানোর নাম করে কিন্তু ওরা চিপ ঢুকিয়ে দেবে, ওরা পারে না, এমন কোনো কাজ নেই। এই দাবিটি অ্যাকচুয়ালি প্রযুক্তিগতভাবে যদি দেখেন, যের কোনো অর্থই হয় না। তার কারণ নির্বাচন কমিশন ভোটের আগে প্রত্যেকটি দলের প্রতিনিধিদের সামনে ইভিএমের যে অপারেটিং প্রসিডিওর সেটা খোলাখুলি দেখিয়ে দিয়ে থাকে, এবং মেরামত যদি আদৌ করতে হয়, খুব কচ্ছিত কদাচিৎ হয়, তখন বুথ এজেন্টরা উপস্থিত থাকেন এবং তারপরেও মক পোলিং হয়।
চিপ ঢোকানোর কোনো প্রমাণ বা প্রযুক্তিগত ব্যাখ্যা তিনি দিতে পারেননি, দিতে পারবেনও না। এটা তার মস্তিষ্ক প্রসূত একটা মানুষকে ভয় দেখানোর কৌশল, আগে থেকেই বলে দেওয়া যে নির্বাচন কমিশন নানাবিধ কারসাজি করছে যাতে তাকে হারিয়ে দেওয়া যায়। সেকেন্ড, ভিভিপ্যাট ছাড়া ভোট না দেওয়ার নির্দেশ। তার কথায় ইভিএম খারাপ হলে তাতে ভোট দেবেন না, ভিভিপ্যাট ছাড়া ভোটই দেবেন না। আরে বাবা, ভিভিপ্যাট প্রতিটি ইভিএমের সঙ্গেই থাকে, এটা আলাদা করে চাওয়ার কোনো বিষয় নয়। ভোটার স্বেচ্ছায় ভোট না দিলে তার ভোট বাতিল হয়, আর যদি হয় ভোট তাহলে সেই দলের যিনি সমর্থক তাদের ক্ষতি হয়। তার মানে এই ধরনের নির্দেশ তৃণমূলের সাধারণ কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে বাধ্য, এবং এমন একটা কথা তিনি বলছেন যেটা বাস্তবে প্রয়োগ করা কার্যত অসম্ভব। এরপরে বলছেন ভোট গণনায় কারচুপির ষড়যন্ত্র। দেখুন, পশ্চিমবঙ্গে তিনি ক্ষমতায় আসার পরে যতগুলো ভোট হয়েছে 2024 সহ, তাতে এই ভোটিং যখন কাউন্টিং হয় সেই কাউন্টিংয়ের সময় অধস্তন মামলা, নিজেদের পুলিশ এবং কাউন্টিং টেবিলে বসিয়ে রাখা গুন্ডাদের হাত দিয়ে একতরফাভাবে জালিয়াতি করে গেছে তৃণমূল। এবার দিদিমণি বুঝতে পারছেন সেগুড়ে বালি। এবার ইচ্ছে করেও ইভিএমের ফলাফলকে উল্টে দেওয়া সম্ভব হবে না। অতএব তিনি এখন থেকেই বলছেন এরা প্ল্যান করছে সকাল থেকে ছড়িয়ে দেবে বিজেপি জিতছে, বিজেপি জিতছে। আসলে নিজের জায়গাগুলোতে আগে কাউন্টিং করবে। নির্বাচন কমিশন আগেই জানিয়ে দেয় কোন বিধানসভার গণনা কত রাউন্ডে হবে, এবং গণনার ক্রম তারা নির্দিষ্ট করে নির্দিষ্ট নিয়মে এগিয়ে চলে। প্রতিটি দলের এজেন্ট গণনা টেবিলে উপস্থিত থাকে, তাই কোনো নির্দিষ্ট কেন্দ্রের ফল আগে প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ প্রক্রিয়ায় প্রায় নেই। এই দাবির তিনি কোনো প্রমাণ দিতে পারবেন না, আর প্রমাণ দিতে না পারাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেডমার্ক। 3, 4, বিহার উত্তরপ্রদেশ থেকে নাকি ভোটার আনা হচ্ছে। এই আজকেই বা গতকালই তিনি কোথায় যেন বলছিলেন উত্তরপ্রদেশ থেকে 200 গাড়ি সিআরপিএফ আসছে অযোধ্যা দিয়ে, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক আনছে, সেখানকার ভোটারদের বাসে করে নিয়ে আসছে। বুঝুন ঠেলা। বায়োমেট্রিক এবং ভোটার স্লিপ ছাড়া অন্য কেউ ভোট দিতে পারেন? অন্য রাজ্যের ভোটারদের বাসে করে পশ্চিমবঙ্গে নিয়ে আসার একটা তথ্য প্রমাণও তৃণমূল কংগ্রেস এ পর্যন্ত হাজির করতে পেরেছে না, কোনোদিন পারবে। উনি যে কথাটা বলছেন, যেহেতু উনি কর্ণেন পশ্যতি আমাদের রানিমা, সেটা হলো অযোধ্যা দিয়ে অ্যাডিশনাল পুলিশ ফোর্স প্রায় 3000 একেবারে প্রসেশন করে আসার একটা ছবি দেখলাম ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেই সাঁজোয়া গাড়িগুলোতে যারা ছিলেন তারা কেউ ভোটার নন, তারা প্রত্যেকেই ওই আর্মড কনস্টেবলেরই সদস্য, যাদেরকে অতিরিক্তভাবে রিকুইজিশন করেছে নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাঁটো করতে। অথচ নিরাপত্তা বিধান করতে যারা আসছেন তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী অনায়াসে অন্য প্রদেশের ভোটার বলে চালিয়ে দিলেন। 5 নম্বর, 2011 সালে ক্ষমতায় আসার পরে মমতার স্লোগান ছিল বদলা নয় বদল চাই। এবারের নির্বাচনে দেখবেন সেই স্লোগান পরিবর্তন এনে তিনি বলছেন বদলা হবে, তবে গণতান্ত্রিক পথে। গণতান্ত্রিক পথে বাদ দিন,
গণতান্ত্রিক পথে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করেছেন এ কথা কোনো তার একেবারে কি বলবো সবচেয়ে বড় গুণগ্রাহীও এই দুর্নাম তাকে দিতে পারবেন না। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বদলা হবে 2018 পঞ্চায়েতের পরে। সেই বদলার চরিত্রটা কীরকম ভয়াবহ রক্তাক্ত হতে পারে আমরা তা চাক্ষুষ করেছি, কিন্তু এবার সে গুড়েও বালি। প্রথম কথা, যদি পাশা উল্টে যায় তাহলে কে কার উপর বদলা নেবে সেই ছবিটাই তো বদলে যাবে। আর দুই, তর্কের খাতিরে যদি ধরে নিই সেটা হবার নয়, তাহলে কিন্তু এই বাহিনী যারা পশ্চিমবঙ্গে আসছে তারা ভোট শেষ হয়ে যাওয়ার পরে 90 দিন পর্যন্ত এ রাজ্যে থাকবে। সুতরাং বদলা নেওয়া আপনি মুখে বলছেন বটে, কিন্তু আমার ধারণা 4 মের পরে আপনি দেখবেন যে আপনার ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভিড়ও ক্রমশ পাতলা হতে শুরু করেছে। এই যে তিনি মুর্শিদাবাদের সভায় বললেন এবার বদলা নেওয়ার পালা, তাই এই খেলার নাম দুরন্ত খেলা। বুঝুন, বদলা নেওয়ার পালা, তাই এই খেলার নাম দুরন্ত খেলা। আরে বাবা, দুরন্ত নামটা তো বিজেপি ইতিমধ্যেই ট্রেনের ক্ষেত্রে ব্যবহার করে বসে আছে। আপনার ভক্তজনেরা বা যেসব গুণীজন আপনার পদসেবা করেন তাদের কারুর মাথায় এটা এলো না যে দুরন্ত 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 বলতে গিয়ে আপনি আসলে বিজেপিরই তৈরি করা একটা রেলগাড়িকে উল্লেখ করছেন। দুরন্ত খেলা বলতে কি বোঝায়? খেলা হবে বলেছিলেন, আর একটা ফুটবল ছুঁড়ে ছুঁড়ে আগের বার দেখেছিলাম ওই কৃত্রিম ব্যান্ডেজ করা পা নিয়ে আপনি জনতার উদ্দেশ্যে উড়িয়ে দিচ্ছিলেন। এবার ফুটবলও নেই, কিচ্ছু নেই, এখনো পর্যন্ত কোনো ব্যান্ডেজ আমরা দেখতে পাইনি কোথাও। ফলে এই দুরন্ত খেলা বস্তুটা কি সেটা একটু গোলমেলে ঠেকেছে আমার কাছে। দেখুন, এই খেলার মানে যদি এই হয় যে একেবারে শেষ প্রহরে তৃণমূল তার মাস্তান বাহিনীকে আনলিশ করে ভোট কন্ট্রোল করার চেষ্টা করবে, তাহলে এখনই আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হবার নয়। আর এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তাও নয়, তিনি সবটাই জানেন। আসলে তিনি কি 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 করে ভোটে যেতেন সেটা আমার ধারণা খুব ডিপলি স্টাডি করেছে নির্বাচন কমিশন, এবং করেছে বলেই মমতার এই যে অগণতান্ত্রিক যেসব ব্যবস্থা নিয়ে তিনি ভোট করার চেষ্টা করেন সেটাকে যতটা পারা যায় ভোঁতা করার চেষ্টা নির্বাচন কমিশন করেই চলেছে। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ের দ্বিতীয় পর্যায়েরও মনোনয়ন পর্ব শেষ হয়ে গেল, একটা লাশও কিন্তু পড়েনি ঈশ্বরের আশীর্বাদে। এর আগে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে মমতার জমানায়, অথচ সবাই নির্বিঘ্নে বিরোধীরা মনোনয়নপত্র পেশ করতে পেরেছেন। এই ঘটনা ঘটেছে কবে? সুতরাং ইফ মর্নিং শোজ দ্য ডে, তাহলে কিন্তু দিন যত, সূর্য যত মধ্য গগনে উঠবে তত তার তাপ যাদের উপর এসে সবচেয়ে বেশি করে পড়বে তারা হলেন এই দুরন্ত খেলোয়াড়েরা। সুতরাং দিদি, আপনি দুরন্তদের একটু শান্ত করুন, বলুন অযথা দুরন্ত খেলা খেলতে গিয়ে তারা যেন নিজেদের বিপদ নিজেরা ডেকে না আনেন। এটা নির্বাচনী যে আচরণবিধি আছে সেই আচরণবিধিরও পরিষ্কার পরিপন্থী। আমি শুনছিলাম রিপাবলিক টিভিতে ময়ূক বলছিল যে
তাদের করা একটা খবরের ক্লিপ দেখে নির্বাচন কমিশন নাকি ডিইওর কাছ থেকে কৈফিয়ত তলব করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আচরণবিধি ভেঙে কিছু বলেছেন না বলেননি। এখন যে রাজ্যে হিংসার দীর্ঘ ইতিহাস আছে, বিশেষ করে মুর্শিদাবাদের মতো জেলায়, যেখানে 2024 আগে দাঙ্গা হয়েছিল, তারপরে ওই শামশেরগঞ্জে হিন্দু বাপ বেটার একেবারে নৃশংস হত্যার ঘটনা ঘটেছিল, সেখানে দাঁড়িয়ে কোনো মুখ্যমন্ত্রী যদি এবার বদলা নেওয়ার পালা, তাই এই খেলার নাম দুরন্ত খেলা বলেন, তাহলে সেটাই কিন্তু একটা মতলবী ঘোষণা। এবং আমার নিজের বিশ্বাস নির্বাচন কমিশনের উচিত হবে এটাকে কগনিজেন্সে নিয়ে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা গ্রহণ করা। এরপরে আসুন আবদার শুনুন, তিনি মালদার মালতীপুরে গিয়ে মৌসাম বেনজির নূরের নাম না করে তাকে বেইমান টেইমান এইসব বলেছেন, সেসব ঠিক আছে। তারপরে একেবারে কচি খুকু, আমার মেয়ে যখন একেবারে শিশু ছিল, তখন সে আমার উপর রেগে গেলে প্রায় বলতো, বাবা এবার থেকে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো না। তখনই আমি বুঝলাম তার কিছু চাই, এবং সেটা এনে দিলে তারপরে সে কি ভাব ভালোবাসা। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অগ্নিমূর্তিধারী আহত বাঘিনী, কখনো আবার খুকুমণি। সেখানে তিনি বলেছেন, আপনারা ভোট যদি না দেন, আমি আপনাদের সঙ্গে সম্পর্কই রাখব না। ভাবুন, একটা বিধানসভা কেন্দ্রে 2-2.5 লাখ 3 লাখ ভোটার থাকে, তাদের সঙ্গে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আদৌ কোনো সম্পর্ক ছিল? যদি থেকে থাকে, তাহলে ভোটের মুখে তাকে কি এই ধরনের কথা বলতে হয় যাতে ভোটারের আবেগকে একটু সুড়সুড়ি দেওয়া যায়? সুতরাং যা নেই, যে সম্পর্ক কার্যত ছিল না, সেই সম্পর্ক রাখলেই বা কি, না রাখলেই বা কি, সেটা মালতীপুরের জনতা ঠিক করবেন। আমার তাই নিয়ে কিছু বলার নেই। এর আগে আমরা দেখতাম নরেন্দ্র মোদী দিদি ও দিদি, দিদি ও দিদি বলেছিলেন, এবং তার ফল বিজেপির পক্ষে খুবই কাউন্টার প্রোডাক্টিভ হয়েছিল। আর এবার দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরকে বিদ্রূপ করবেন বলে সর্বত্র বলে বেড়াচ্ছেন, মোটা ভাই, মোটা ভাই, মোটা ভাই। আবার ছড়া কাটেন তো, সেই ছড়া কেটে বলছেন, ওহে মোটা ভাই, সাথে ইডি সিবিআই। আবার কখনো কখনো বলছেন, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে এলো ইডি সিবিআই। এই যে দিল্লি থেকে এলো গাই, এর কয়েনেজটা কবে হয়েছিল জানেন? 1977 সালে। কেননা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে সিপিআই এই সোভিয়েত ইউনিয়নের নির্দেশে এদেশের এমার্জেন্সিকে সাপোর্ট করেছিল, এবং 77 সালে বামফ্রন্টে কিন্তু সিপিআইকে নেওয়াই হয়নি। ফলে তাদের বিরুদ্ধে একটা স্লোগান কলকাতায় বহু জায়গায় লেখা হতো, আমাদের পাড়াতেও হয়েছিল, সেই জন্যেই আমার স্মৃতিতে আছে। কংগ্রেসের বিরুদ্ধে লেখা হতো, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। তখন কিন্তু ওই গাই ছিল কংগ্রেসের নির্বাচনী প্রতীক, আর বাছুর ছিল সিপিআই, মা এবং সন্তান। এখন এই একটা কথাই অন্যভাবে লোকে পিসি এবং ভাইপোর সম্পর্কে বলে, কিন্তু আমি তার মধ্যে যাচ্ছি না। তারপরে এই এসআইআরে বাদ
যাওয়া লোকেদের সংখ্যা নিয়ে রোজ এক এক রকম তত্ত্ব তিনি শোনাচ্ছেন। এবং যে কথাটা আমি বারবার বলেছি, আজকে আবার বলছি এবং পরের ভিডিওয়ে সেটা বলবো বিস্তারিত, সেটা হলো, দেখুন এত মানুষ ভোটাধিকার হারালেন কার জন্যে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরিণামদর্শী আচরণের জন্য। তিনি যদি সুপ্রিম কোর্টে না যেতেন এবং সুপ্রিম কোর্টের এই কোটি কোটি টাকার কৌশলীরা খুব উচ্চগ্রামে ইসির বিরোধিতাকে নিয়ে না যেত এবং সুপ্রিম কোর্ট এই জুডিশিয়াল ইন্টারভেনশন করে জুডিশিয়াল অফিসারদের দিয়ে এই প্রক্রিয়াটা না করতেন, তাহলে 27 লক্ষের জায়গায় আমি লিখে দিতে পারি ম্যাক্সিমাম 5-6 লাখ লোকের নাম বাদ যেত, যেটা আগে 90 লাখের ক্ষেত্রে হয়েছে। সুতরাং আজকে এই যে ভোটার তালিকা নিয়ে নৈরাজ্য, একেবারে এসআইআর ঘোষণার আগে থেকে আজ পর্যন্ত, তা এর জন্য যদি সিঙ্গুলারলি কেউ রেসপন্সিবল থাকে তাহলে সেটা সুপ্রিম কোর্ট এবং সেকেন্ডারিলি মমতা ব্যানার্জি ফর মুভিং দ্য সুপ্রিম কোর্ট। এই নিয়ে মতদ্বৈধের কোনো অবকাশ নেই। তারপরে তিনি বলছেন, জানেন তো ওরা আমার মনোনয়নও বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র করছিল, আমার নমিনেশন কাটার জন্য মিথ্যা হলফনামা দিয়ে ওরা ভেবেছিল যে আমাকে এই ভোটের বাজার থেকে সোজা বার করে দেবে, আমি যাতে না দাঁড়াই তার জন্য আমাকে এইভাবে অসম্মান করা হয়েছিল। আমার উপরে যদি এত অত্যাচার হয় তাহলে বুঝতে পারছেন আপনাদের উপর কি হতে পারে। ভাবুন, এটাকে বলে কি বলবো, এটাকে গোয়েবলসও এইরকম কথা বলার কথা ভাবতে পারতেন না। কেননা তিনি যেসব মিথ্যা জার্মানদের খাওয়াতেন তার মধ্যে ছোট্ট ছোট্ট গ্রেইন অফ ট্রুথ কোথাও কোথাও থাকত। সেটাকেই বিকৃত করে তিনি এমনভাবে প্রচার করতেন এবং এতবার করে নাৎসি বাহিনী সেটা প্রচার করত যে শুনতে শুনতে মানুষের মনে হতো এটা সত্যি হলেও হতে পারে। এটা অনেকটা সেই রকমই ঘটনা। এখন আমাদের দেশের যে জনপ্রতিনিধিত্ব আইন, তাতে বলা আছে যে বিরোধীরা হলফনামা দিয়ে মনোনয়ন দাখিলের সময় যে কারুর বিরুদ্ধে অভিযোগ করে নির্বাচন কমিশনকে জানাতে পারেন। এটা সম্পূর্ণ বৈধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। আইনের 9A ধারায় অন্যদিকে দেখুন, তৃণমূলের নিজস্ব প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিল হয়ে গেছে। কেন বলুন তো? তিনি সরকারি ঠিকাদারির সঙ্গে যুক্ত, অথচ সেই কথাটা গোপন রেখে মনোনয়ন পেশ করেছিলেন। সুতরাং মনোনয়ন বাতিলের প্রক্রিয়াটি একেবারে আইনের খাতায় স্পষ্ট করে লেখা আছে এবং এই নিয়মের ব্যত্যয় তৃণমূলের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই অভিনববাবু ছাড়া আর কারুর ক্ষেত্রে হয়েছে বলে আমরা শুনিনি। ইদানিং বলছেন সিআরপিএফ এসে মারবে, এবং এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও ইতিমধ্যে সরব হয়েছে। কেননা নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিডিও ক্লিপ সুপ্রিম কোর্টকে আগের দিনই জমা দেওয়া হয়েছিল। দেখা যাক আগামীকাল এ নিয়ে কি হয়। নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য, এটা উস্কানিমূলক বক্তব্য, যার উদ্দেশ্য হল শান্তির পরিবেশকে
বিঘ্নিত করা। আর দুটো কথা তিনি প্রায়ই বলছেন, আমার কাছে রেকর্ড আছে কিন্তু ফাঁস করে দেবো, আর ঝাড়ু হাতে তৈরি থাকুন। কতবার যে বললেন আপনার কাছে রেকর্ড আছে, একটাও তো আজ পর্যন্ত 15 বছরটা সময় পেলেন, একখানা ছেড়ে দিন, আধখানা রেকর্ডও তো কারোর বিরুদ্ধে ফাঁস করতে পারলেন না। আপনার কপাল যদি মন্দ হয় 4 মেয়ের পরে আপনার প্রশাসনের অন্যায়, দুর্নীতি, স্বৈরাচার, স্বেচ্ছাচার, ব্যভিচার, যে ত্রুটিগুলো বা যে অভিধাগুলো আপনি বিজেপির গায়ে লাগাচ্ছেন আজ, সেই সমস্ত রেকর্ড যখন এক এক করে বেরোতে থাকবে তখন করবেনটা কি? আর যেহেতু আপনি সোজা বলতে পারছেন না, বিজেপিকে দেখলে বা কেন্দ্রীয় বাহিনীকে দেখলে ঝাঁটা মারুন, অতএব বলছেন মহিলারা যেভাবে ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন সেইভাবে আপনারা এই প্রতিরোধ করুন। আরে দম থাকে তো বলে দিন না, বিজেপি লোকেরা ভোট চাইতে এলে ঝাঁটা মারবেন, কেন্দ্রীয় বাহিনী পাড়ায় পাড়ায় ঘুরঘুর করলে ঝাঁটা মারবেন। আবার আজকে বলেছেন সিআরপিএফের লোকেরা নাকি নাকা চেকিংয়ের সময় মহিলাদের ব্যাগ খুলিয়ে দেখতে চাইছে, এবং এটা নাকি একটা খুব চরম অশ্লীলতা। এই সমস্ত বিষয়গুলোকে এক জায়গায় এনে আমি এ পর্যন্ত বলা মমতার কতগুলো কল্পিত অভিযোগ সংকলিত করে আপনাদের সামনে পেশ করলাম। আজকে কত তারিখ? 12 তারিখ। প্রথম দফার ভোটের ক্ষেত্রে আর মাত্র 8-9টা দিন বাকি আছে প্রচার করার, আর দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে আরও কয়েকটা দিন বেশি। নতুন নতুন গপ্প যদি তিনি আবার শোনাতে থাকেন তাহলে সেগুলোও সংকলিত করে আপনাদের সামনে নিয়ে আসব। কেননা ঘাস ফুল যখন সর্ষে ফুল দেখে তখন কিন্তু ইট বিকামস এ কমেডি, অ্যান্ড ইজিলি এটাকে বলা যায় কমেডি অফ এরার্স। নমস্কার, ভালো থাকবেন। ফিরে আসছি রাত্রি 10টায়।